রাষ্ট্র কেন শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিল? রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে, বললেন রুমিন ফারহানা। বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান। জামায়াতের ৩ আসনে মনোনয়ন নিয়ে রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে মোহাম্মদ আমির হোসেনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন তিনি। ভিডিওতে ট্রাইব্যুনাল ও আমির হোসেনের একটি কথোপকথন রয়েছে। তাকে হাসতেও দেখা যাচ্ছিল। তা দেখে তার সমালোচনা করেন অনেকে। আমির হোসেন দাবি করেন, মামলার বিচার কার্যক্রমের একটি অংশকে অসাধু ইউটিউবাররা বাজেভাবে উপস্থাপন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বা নিয়ন্ত্রিত আদালত তিনি মনে করেন না, এবং এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিয়েও তার মধ্যে কোনো সংশয় নেই, এমনটাও বলেন এই আইনজীবী। আমির হোসেনকে নিয়ে এই আলোচনা অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে দেশ ছাড়া শেখ হাসিনার পক্ষে এই আইনজীবী কিভাবে দায়িত্ব পালন করছেন? আসামি শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় এই আইনি সুবিধা পেলেন? এই আইনজীবীর কাজ কি? তার খরচই বা কে যোগাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার চলছে। তাদের মধ্যে গ্রেফতার আছেন কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। নিজের অর্থে জায়েদ বিন আমজাদকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন তিনি। অন্যদিকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমির হোসেন। শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ২ পলাতক আসামির পক্ষে তাকে ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর এটি একমাত্র মামলা যেটি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। ১৩ নভেম্বর জানা যাবে এ মামলার রায় কবে হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক মামুনের বিষয়টি ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে খালাস দিতে আবেদন করেন তাদের পক্ষে নিযুক্ত আইনজীবী আমির। মানবতাবিরোধী অপরাধের কোনো আসামির আইনজীবী না থাকলে ন্যায় বিচারের স্বার্থে তার জন্য আইনজীবী ট্রাইব্যুনালই দিয়ে থাকেন। সহজ ভাষায় এটি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচারিক প্রক্রিয়ায় এটি একটি প্রচলিত আচার। মামলার একটি বিশেষ পর্যায়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়ে থাকে। যেমন শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে গত ২ জুন ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। সেদিনই ট্রাইব্যুনাল এটি আমলে নিলে তা মিস কেস বা মিবিধু মামলা থেকে রূপান্তরিত হয়। একই দিনে ট্রাইব্যুনালে মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং ১৬ জুন হাজির করার নির্দেশ দেন। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে। তিনি বলেন, একজন শিক্ষিত নারী যার একটি সম্মানজনক পেশা আছে এবং যিনি একটি ভালো পরিবারের সদস্য, তিনি এই নোংরামির মধ্যে নামবেন কেন? রাজনীতি এখন একেবারেই ডাস্টবিনে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার আগমন, সবার হাতে মোবাইল ফোন থাকা এবং বট আইডি ও এআই আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার অ্যাহেড, উনি কেন পলিটিক্সে আসবেন? প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, সব দিক বিবেচনায় কেউ রাজনীতিতে আসলেও দলগুলো অনেক সময় তাদের উপর আস্থা রাখতে পারে না। বিএনপি আবার যে ২৩৭ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে মাত্র ১০ জন নারী। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে, এমনকি অনেক দলই নারী নেতৃত্বের ৩৩% কোটা পূরণ করতে পারেনি। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নারী নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বড় দলে যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই। তিনি বলেন, হয়তো পুরুষের তুলনায় সংখ্যা কম, কিন্তু এত কম নয় যে মাত্র ৩ বা ৪% নমিনেশন তারা পাবে। ১০০-র মধ্যে ৩ বা ৪ জন, বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি। বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এজন্যই জোটের বিরোধিতা, আরপিআর সংশোধনের বিরোধিতার বিষয়টি উঠে এসেছে। এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যারা এবার জোটের প্রার্থী হবেন তাদের যদি দলের নিবন্ধন থাকে তবে নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এই বিষয়ে পক্ষে বিপক্ষে দুই দিকেরই যুক্তি রয়েছে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ছোট দলগুলো কখনো বিকশিত হতে পারে না,
তারা কখনো নৌকার সমর্থনে কখনো ধানের শীষের সমর্থনে সংসদে যায়। এতে দেশে দ্বিদলীয় ব্যবস্থা আরও শক্তিশালী হয়। ছোট দলগুলো স্বাধীনভাবে বিকশিত হতে পারে না বলেই এবার সিদ্ধান্ত হয়েছে যার প্রতীক সেই প্রতীকেই নির্বাচন করতে হবে। বিএনপির এই নেত্রী বলেন, যদি কোনো দলের নিবন্ধন ও প্রতীক থাকে তাহলে প্রশ্ন হলো আপনি আপনার রাজনীতি করছেন না কেন? আপনি যদি অন্য দলের প্রতীকে নির্বাচন করতে চান তাহলে আপনার ছোট দল রাখার প্রয়োজন কি? এই প্রশ্নগুলো সরকারের তরফ থেকে এসেছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছে, শেষ মুহূর্তে যে আরপিইউ সংশোধন হলো, দীর্ঘদিন যারা বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছেন তাদের সংসদে যাওয়ার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা থেকেই তারা জোট গঠন করেছে এবং বড় দলগুলোও দেখিয়েছে যে তাদের সঙ্গে একাধিক রাজনৈতিক দল আছে। তাই এই বিষয়ে উভয় পক্ষেরই যুক্তি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬০টি শাসনে প্রার্থী দিয়েছে বিএনপি। কিশোরগঞ্জ ৪, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম আসন থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যার পদ মাস দুয়েক আগে স্থগিত করেছিল বিএনপি। ফজলুর রহমান এর আগে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা পদে ছিলেন। ৩ মাস পূর্ণ না হওয়ায় তার পদ স্থগিতের আদেশ এখনও ওঠেনি। এমতাবস্থায় অনেকেই ধরে নিয়েছিলেন যে ফজলুর রহমান হয়তো ধানের শীষের টিকিট পাবেন না। শেষ পর্যন্ত চমক দেখালেন প্রবীণ এই নেতা। বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফজলুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেছেন, দল আমার উপর যে আস্থা রেখেছে বিএনপি এবং দলের নেতৃত্ব, বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান, ওনারা আমার উপর যে আস্থা রেখেছেন, নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব। ফজলুর রহমান বলেন, এদেশের মানুষের পক্ষে বিএনপির রাজনীতিতে যা যা করার দরকার, যদি আল্লাহ আমাকে রহমত করেন এবং আমার এলাকার মানুষ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন, আমি সংসদে মানুষের পক্ষে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাদের সব কিছুর উন্নতির জন্য। নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি করবেন? এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলতে হবে না, এটা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ জানেন ও আমাকে বিশ্বাস করেন। এমনি আমি তাদের কাছে গ্রহণযোগ্য। তারা বিশ্বাস করে যে আমি যদি জয়ী হই তবে তাদের জন্য ভালো কাজ হবে। আমাকে নিয়ে কেউ কোনোদিন মনে করেন না যে আমি খারাপ কাজ করতে পারি, বাজে কাজ কোনোদিন করব না। তিনি বলেন, এলাকার বিরুদ্ধে বলেন, দেশের বিরুদ্ধে বলেন, আমি কোনোদিন বাজে কাজ করব না, কোনো দিন পাবেন না। ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, পরে এসে আমাকে জিজ্ঞেস করবেন, আপনি না ৫ বছর আগে বলেছিলেন, এখন খারাপ কাজ করছেন কেন? এটা হবে না আমাকে দিয়ে। প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে ফজলুর রহমানের পদ স্থগিত করে বিএনপি। বরিশাল অঞ্চলের ৫টি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি। এর মধ্যে একটিতে জামায়াতের হয়ে লড়ছেন মরহুম মৌলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। আরেকটিতে আছেন একই দলের প্রভাবশালী নেতা ড শফিকুল ইসলাম মাসুদ। পিরোজপুর ২ আসনে জামায়াত প্রার্থী মৌলানা সাঈদীর আরেক ছেলে শামীম সাঈদীর বিপরীতেও অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী দিয়েছে বিএনপি। বরিশালের ২১ নির্বাচনী এলাকার সবকটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, এর মধ্যে ৮ জন সাবেক এমপি। হেভিওয়েট মনোনয়ন প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাবেক ২ এমপি নাজিমউদ্দিন আলম ও মেজবা উদ্দিন ফারহাদ। প্রথমবার মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সাবেক টেকনোক্রেট প্রতিমন্ত্রী মরহুম নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে সুমন মঞ্জুর। বাকিরা হয় আগে সংসদে ছিলেন, নয়তো মনোনয়ন পেলেও জয়ী হতে পারেননি ভোটে। আলোচ্য ১৬ আসনের বাইরে যে ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেননি বিএনপি, সেগুলো নিয়েই এখন চলছে আলোচনা। বরিশাল ৩ ও পটুয়াখালী ৩ আসনে নির্বাচন করতে চাইছেন ব্যারিস্টার ফুয়াদ এবং ভিপি নূর। বিএনপি কাউকে প্রার্থী না করায় অনেকেই ভাবছেন আসন দুটি ছেড়ে দেওয়া হতে পারে তাদের, যদিও দলের ভেতরে রয়েছে ভিন্ন আলোচনা। বরিশাল ৩ আসনে মনোনয়ন চাইছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন এবং মুলাদী উপজেলা বিএনপির সাবেক প্রেসিডেন্ট সাত্তার খান। আসনটি জোট বা সমমনা কাউকে ছাড়া হবে এমন কোনো আভাস এখনও মেলেনি। তবে এখানে জটিলতা বেঁধেছে সাত্তার খানকে নিয়ে। মুলাদী উপজেলায় সাত্তার খানের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। প্রায় ৫০,০০০ ভোটারের উপজেলা মুলাদীর এই নেতাকে ম্যানেজ করা না গেলে আসনটি হারাতে হতে পারে, যে কারণে বাকি ২ নেতাকে বলা হয়েছে সাত্তারকে ম্যানেজ করতে।